স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। ছাত্র জনতার ভাঙচুর আগুনের পর এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি। আজ এখনো ছাত্র জনতাকে দেখা না গেলেও ছিলেন উৎসুক কিছু মানুষ। তারা বলেন ১৭ বছরের স্বৈরাচারের পতন হয়েছে, এখন একটি নতুন বাংলাদেশ দেখতে চান তারা। বলেন কেউ স্বৈরাচারী আচরণ করলে তার পরিণতি একই হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বসে আর কোনো উস্কানিমূলক কথাবার্তা না বলার আহ্বান জানান তারা। শুক্রবার সকালে এক্সক্যাভেটর ও বুলডোজার দেখা যায়নি ধানমন্ডি ৩২ নম্বরে, তবে বাড়িটির ভাঙা অংশের রড কেটে নিয়ে দেখা যায় রিকশা চালক শ্রমিকদের। বাড়িটির আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। স্বৈরাচার যে স্বৈরাচারী, সে যত দাপটেই দেখাক এক সময় না এক সময় তার পতন ঘটবে। যেতে আমাদের দেশে আমরা চাই শান্তি, যাতে দ্বিতীয়বার রাজ্যে কোনো স্বৈরাচার এই দেশে আসবে না। সাধারণ ছাত্র জনতা এটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের সমস্ত চিহ্ন এই দেশ থেকে এইভাবেই মুক্ত করা হোক। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। অন্তর্বর্তী সরকার গত ৬ মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিভাত হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করে বিএনপি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছে বিএনপির প্রতিনিধি দল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান চলে ৭ ঘণ্টা। ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। প্রাতরাশ এবং নৈশভোজে অংশ নেন তারা। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে লালপুর রেললাইন এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন তিনি। মামুন ফতুল্লা এলাকায় ইট বালুর ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, রাত ২টায় ইট বালু লোড আনলোড করে বাসায় ফেরেন মামুন। ভোর ৪:৫টায় তাকে বাসা থেকে ডেকে নেয় কয়েকজন ব্যক্তি। এরপর হঠাৎ গুলি করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। চিকিৎসক নির্ভর ব্যবস্থা থেকে বের হয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে প্রথম রেফারেন্স পয়েন্ট হিসেবে গড়ে তুলে পর্যায়ক্রমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের পরামর্শ তাদের। এছাড়া চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যকর্মী, নার্স, টেকনিশিয়ানদের সংখ্যা ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তারা।
বাংলাদেশের স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ নতুন কিছু নয়। আওয়ামী লীগ শাসনামলে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতির অভিযোগ ওঠে বারবার। এ খাত সংস্কারে 18 নভেম্বর অধ্যাপক AK আজাদ খানকে প্রধান করে 12 সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন কমিশনের সদস্যরা। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কাছে সুপারিশ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার কমিশনের প্রধান কাজ হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা। আমাদেরকে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার চিন্তা করতে হবে। স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার যে কর্মীরা আছে এবং কমিউনিটি ক্লিনিকের যে CHCP আছে, এই 3 গ্রুপকেই একটা আমব্রেলার নিচে আনা। প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু নগরেও করতে হবে। উপজেলা হেলথ কমপ্লেক্সকে ফার্স্ট রেফারেল সেন্টার, এইটা করার পিছনে মানে যে চিন্তাটা কাজ করতেছে যে আমাদেরকে রেফারেল সিস্টেমটাকে একটা খুব সুসংহত করা। তারা মনে করেন, নতুন চিকিৎসকদের একটি বড় অংশ মানহীন হয়ে তৈরি হচ্ছে। চিকিৎসা শিক্ষার মান বাড়াতে সংস্কার প্রস্তাবনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ডাক্তার আমাদের মোটামুটি আছে, তাহলে এখন আমাদের গুণগত দিকে নজর দেওয়া দরকার। সরকারের যে সর্বশেষ 11-12টা মেডিকেল কলেজ খোলা হয়েছে, যেখানে একেবারেই কিছু নেই বলা চলে আর কি। শিক্ষক নেই, বিল্ডিং নেই, যন্ত্রপাতি নেই, একেবারেই মানের ধারে কাছে নেই। সরকার ইচ্ছে করলে এটা বন্ধ করতে পারে এবং সেই স্টুডেন্টগুলো রিডিস্ট্রিবিউট করে দিতে পারে। মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা কাটাতে একটি সমন্বিত ব্যবস্থাপনা সংস্কার প্রতিবেদনে থাকবে প্রত্যাশা বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সেবা হচ্ছে একটা দলগত সেবা, এখানে ডাক্তার একা কিন্তু কিছুই করতে পারবে। তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ICC-কে যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের জন্য অবৈধ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি ফ্যাক্ট শিটে এই তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞা অনুযায়ী আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে তদন্তে ICC-কে সাহায্যকারী ব্যক্তি বা সংগঠনকে আর্থিক সহায়তা ও ভিসা অনুমোদন দেবে না যুক্তরাষ্ট্র। নির্বাহী আদেশে বলা হয়েছে, ICC-র সাম্প্রতিক পদক্ষেপগুলো আমেরিকানদের জন্য হয়রানিমূলক হয়ে উঠেছে। এছাড়া ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সংগঠনটি বাধাগ্রস্ত করছে, পাশাপাশি ইসরায়েল বিরোধী দেশগুলোকে সহায়তা করছে বলে অভিযোগ করেছে হোয়াইট হাউস। নানা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান। অপু, যাচ্ছি তার কাছে। অপু, সমাবেশ থেকে কি কি দাবি তোলা হয়েছে এবং লোক সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শহীদ মিনারে সকাল 9টা থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ে যে ঐক্য পরিষদ রয়েছে তারা কিন্তু এখানে মহাসমাবেশের ডাক দিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু সকাল 9টা থেকেই তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হন। এই সময় তারা 7 দফা যে দাবি, সেই দাবিগুলো তারা তুলে ধরছেন। এখানে তারা যে বেতন নিয়ে যে বৈষম্য, সেই বৈষম্য থেকে তারা মুক্তি চাচ্ছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে তাদের মাসিক যে ভাতা, টিফিন ভাতা দেওয়া হয় সেটি কিন্তু 200 টাকায় এবং যাতায়াত খরচ বাবদ যে ভাতাগুলো দেওয়া হয় সেই ভাতার পরিমাণ 300 টাকায়। এই ভাতাগুলো বাড়িয়ে তারা যেটি বলছেন যে এই এত কম টাকায় তাদের জীবন মান নিশ্চিত করা এটি তাদের জন্য কষ্টসাধ্য। তারাও পাশাপাশি যেটি বলছেন যে বৈষম্যহীন নবম যে পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত তারা এই সময়ের জন্য তারা দাবিগুলো করছেন। 50% মহার্ঘ ভাতার কথা তারা বলছেন। 11 থেকে 20 গ্রেড কর্মচারীদের জন্য তারা বলছেন এবং 2025 সালের ভিতরেই কিন্তু তারা এই দাবি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছেন। এছাড়া যে সকল যে কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক যে বেতন সেটি বৃদ্ধি করার কথা বলছেন এবং বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে যে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন রয়েছে 11 থেকে 20 গ্রেড কর্মচারী প্রতিনিধি রাখার তারা কথা বলছেন। এছাড়া সচিবালয়ে যে ন্যায় সকল দপ্তর অধিদপ্তর আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে সমপদগুলো ও পদবীয় গ্রেড পরিবর্তনের কথা তারা বলছেন এবং এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট যে বৈষম্য সেটি দূরের কথাও তারা বলছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে এখান থেকে যে তারা দাবি দেওয়াগুলো তুলে ধরা হচ্ছে, সরকার যদি এই দাবি দেওয়াগুলো বাস্তবায়ন না করে সেক্ষেত্রে তারা কঠোর থেকে কঠোর আন্দোলনের।
অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিপিএল এর 11তম আসরের মেগা ফাইনাল আজ। বরিশালের ব্যাক টু ব্যাক নাকি চিটাগংয়ের প্রথম, কার হাতে উঠবে শিরোপা? সেই লড়াইয়ে মিরপুরের সন্ধ্যা 6টায় মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। ফাইনালে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে বরিশাল, কেননা অভিজ্ঞতার সাথে বিদেশিদের দাপট সব দিক থেকেই এগিয়ে তামিমরা। ফাইনালের জন্য বরিশাল উড়িয়ে এনেছে জিমি নিশামকে। অন্যদিকে চিটাগংয়ে লোকাল পারফর্মার থাকলেও বিদেশি শক্তিমত্তায় বরিশাল থেকে পিছিয়ে দলটা। তাই শামীম পাটোয়ারি ও পারভেজ ইমনের দিকেই থাকবে মেইন স্পটলাইট। তবে এই ম্যাচে টস হবে অনেক ভাইটাল। টস জয়ী দলের ম্যাচ জয়েরও থাকবে প্রবল সম্ভাবনা। সংবাদ ছিল এখনকার মতো। টিভিসি নিউজের সাথেই থাকুন।